আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই থাকছে সরকার ও সরকারি দল অপরাধীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি দুর্বৃত্তায়ন এবং সরকার দলীয় সংসদ সদস্যদের নৃশংসভাবে হত্যাকাণ্ড দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছে, দমন করে শাসন করতে গিয়ে সরকারের ভেতরে বাইরে অসংখ্য অপরাধী দুর্বৃত্তর জন্ম দেওয়া হয়েছে। এবারে জানাবো যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার গণভবনে 14 দলের সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। জানাবো এবার বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। জানিয়ে দেব বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর, বললেন ওবায়দুল কাদের। এবারে থাকছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসলে সরকার চাচ্ছে জাতিকে একটা শৃঙ্খলে আবদ্ধ করতে, কিন্তু সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে খান খান হয়ে যাবে। এবং সর্বশেষ জানাবো আবহাওয়ার সংবাদ। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ভারতের 4 রাজ্যে রেড অ্যালার্ট জারি। বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ এবং ভারতীয় উপকূল অঞ্চলের দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যেটি শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থেকে ভারতের 4টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকার ও সরকারি দল অপরাধীদের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে জোনায়েদ সাকিব। সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি দুর্বৃত্তায়ন এবং সরকার দলীয় সংসদ সদস্যদের নৃশংসভাবে হত্যাকাণ্ডের দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলছেন, দমন করে শাসন করতে গিয়ে সরকারের ভেতরে বাইরে অসংখ্য অপরাধী দুর্বৃত্তর জন্ম দেওয়া হয়েছে। সরকার এবং সরকারি দল আজ এমন শত শত তারকা অপরাধীদের প্রধান আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনম্যান্ডেটহীন ডামি সরকারকে বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। সরকার এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন। পাটকল ও চিনিকল বন্ধের সমালোচনা করে কেন্দ্রীয় নেতারা আরও বলেন, বর্তমান সরকার দেশের 26টি পাটকল এবং 6টি চিনিকল বন্ধ করে দিয়েছে। আজ চিনির দাম কোথায় গিয়ে ঠেকেছে? এর পুরো দায়ভার বর্তমান মানুষের উপরে পড়েছে। এটাই তারা করতে পারে, এটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়েছে। কাজেই আগামীতে যেহেতু পাট আমাদের নিত্য ব্যবহার্য জিনিস, তাই এটা রাষ্ট্রায়ত্ত মালিকানায় উৎপাদন এবং বিপণন করতে হবে। যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার গণভবনে 14 দলের সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন যে দেশের অংশ অন্যের হাতে তুলে দিয়ে ক্ষমতায় থাকতে চায় না। স্পষ্টতই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এ কথাগুলো বলেছেন। সাম্প্রতিক সময়ে ডোনাল্ডোর বাংলাদেশ সফরের পর সরকারি মহলে যে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে স্বস্তির ভাব লক্ষ্য করা গিয়েছিল, এই সফরের পরপরই তা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। বিশেষ করে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মনোভাব নিয়ে নতুন করে সংশয় এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাদের মতো করে। সম্পর্ক উন্নয়ন নয়, মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং পরিসর বাড়াতে চায়। বাংলাদেশের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু চাওয়া রয়েছে। এগুলোর ব্যাপারে একটি দর কষাকষি করার জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করেছে বলে কূটনৈতিক মহল মনে করে। যেসব বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগ্রহী, তার মধ্যে প্রথমেই রয়েছে বোয়িং বিক্রি। বাংলাদেশ বিমান বেশ কিছু উড়োজাহাজ কিনতে যাচ্ছে এবং এই উড়োজাহাজ কেনার জন্য ইতিমধ্যে এয়ারবাসের প্রতি এক ধরনের আগ্রহ দেখা গেছে। এয়ারবাস এবং বোয়িং এর মধ্যে বাংলাদেশ উড়োজাহাজ বিক্রি নিয়ে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন ভিত্তিক বোয়িং যেন বাংলাদেশ কেনে, সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডিহাস নির্বাচনের আগে বিমান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলেন। নতুন সরকার গঠিত হবার পর তিনি বেসামরিক বিমান চলাচল
ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক হাসানের সঙ্গেও সাক্ষাৎ করেন। বোয়িং কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে একটি প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে বলে সরকারের বিভিন্ন মহল থেকে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, গ্যাস উত্তোলন। ইতিমধ্যেই গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র উন্মুক্ত করেছে জ্বালানি মন্ত্রণালয়। এই দরপত্রের জন্য আগ্রহীদেরকে আগ্রহ ব্যক্ত করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন তেল গ্যাস কোম্পানিগুলো এই দরপত্রে অংশগ্রহণ করেছে। এখানে তারা হিস্সা চায় এবং এখানে তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো যেন প্রাধান্য পায় সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা দৃশ্যমান। উল্লেখ্য, এই দরপত্রে তেল গ্যাস উত্তোলনের জন্য চীন এবং ভারতের কোম্পানিও আগ্রহ দেখিয়েছে। তৃতীয়ত, ডক্টর ইউনূস ইস্যু। ডক্টর ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলাগুলো হচ্ছে। তিনি বর্তমানে একটি মামলায় দণ্ডিত হয়ে আদালত থেকে জামিন নিয়ে আছেন। সামনের দিনগুলোতে অর্থ পাচার সহ আরও বিভিন্ন মামলায় ইউনূসের দণ্ডিত হবার প্রচুর সম্ভাবনা রয়েছে। ইউনূসের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে এবং সরকার যাতে ইউনূসের ব্যাপারে নমনীয় হয় সে কারণে প্রচ্ছন্নভাবে মার্কিন প্রশাসন চাপ সৃষ্টি করছে বলে একাধিক সূত্র জানা গেছে। চীনের সঙ্গে সম্পর্ক। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্র প্রসারিত হয়েছে। চীন ক্রমশ বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে। আর এই চীনের সঙ্গে সম্পর্কের লাগাম টেনে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের চাপ দিচ্ছে বলে মার্কিন সংশ্লিষ্ট মহল মনে করছে। এখন দেখার বিষয় এই সমস্ত বিষয়গুলোতে সরকার কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে এবং পরিস্থিতি মোকাবেলা করে দুদেশের সম্পর্ক অটুট রাখে, বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে। বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানের স্থাবর অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেনজির আহমেদ এবং তার স্ত্রীর সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ গত বৃহস্পতিবার দেন সেটি বাস্তবায়ন শুরু করেছে দুদক। সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশের অনুলিপি দুদকের হাতে এসেছে। পর্যায়ক্রমে আদালতের আদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় এবং ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঢাকা মহানগর আদালত গত বৃহস্পতিবার বেনজির আহমেদ এবং তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ বা ক্রয় করার আদেশ দেন। একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে। দুদক এখন পর্যন্ত অনুসন্ধান চালিয়ে বেনজির আহমেদ এবং তার স্ত্রী, 3 মেয়ে এবং স্বজনদের নামে 345 বিঘা 114 একর জমি খুঁজে পেয়েছে। বেনজির এবং তার স্ত্রীর সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে 33টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। নথিতে এসব ব্যাংক হিসাবে কত টাকা আছে তা উল্লেখ নেই। আদালতের আদেশে এই জমি জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের কাজ শুরু করেছে দুদক। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বলেন, আইন অনুযায়ী জব্দ বা ব্যাংক হিসাব অবরুদ্ধের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করা হবে। সেই প্রজ্ঞাপন 2টি পত্রিকায় প্রকাশিত হবে। তিনি বলেন, সম্পদ হস্তান্তর কিংবা বিক্রির বিষয়টি যেসব সরকারি কার্যালয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেসব কার্যালয়ের প্রধান বরাবর আদালতের আদেশ পাঠাবে দুদক। ব্যাংক হিসাব অবরুদ্ধের জন্য ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর আদালতের আদেশ পাঠানো হবে। বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। ওবায়দুল কাদের। সংহত করার পথে বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর। আজকের দিনে আমাদের অঙ্গীকার, বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিষবৃক্ষকে সমলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব। সেটি হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন, তারা দুর্বৃত্ত, তাদের শায়েস্তা করতে হবে জাতীয় স্বার্থেই। তিনি বলেন, চেতনার কবি, বিদ্রোহ বেদনার কবি, যৌবনের কবি নজরুল কবিকে বঙ্গবন্ধুর স্বাধীনতার পর দেশে এনেছিলেন। তিনি আরও বলেন, বাঙালি জাতির অধিকার সংগ্রাম, মুক্তিযুদ্ধের সংগ্রাম, প্রেরণার উৎস ছিলেন নজরুল ইসলাম। তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু বিজয়কে সুসংহত করতে হবে। বিএনপির নেতৃত্বে দেশে কিছু অশুভ সাম্প্রদায়িক শক্তি তৎপর। সেতুমন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, কিন্তু সেই বিজয়কে সংহত করা এখনও অনেক কাজ বাকি। শেষ করছে আবহাওয়ার সংবাদ দিয়ে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ভারতের 4 রাজ্যে রেড অ্যালার্ট জারি। বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যেটি শনিবার সন্ধ্যা থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাতের সংখ্যা থেকে ভারতের 4টি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আইএমডি বলছে, রেড অ্যালার্ট
নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী 27 মে থেকে থেমে থেমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ওই দিন প্রদেশগুলোতে 204.4 মিলিমিটার বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে যাচ্ছে সেটির নাম হবে রেমাল। এটি বাংলাদেশের সময় রোববার সকালে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর এদিন মধ্যরাত থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি তাণ্ডব চালানো শুরু করবে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বাংলাদেশের শেখুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, আর ঝড়ো বাতাসের গতিবেগ থাকবে 130 কিলোমিটার ঘন্টা। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির কারণে শনিবার রাত থেকেই মহাবিপদ সংকেত জারি করা হতে পারে। ঘূর্ণিঝড়ের মূল আঘাত বাংলাদেশে নাকি ভারতের পশ্চিমবঙ্গে হবে সেটি জানার চেষ্টা করা হচ্ছে। এ কারণে শুরু থেকেই ঘূর্ণিঝড়টির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এটি বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে এবং শেষ 6 ঘন্টার প্রতি ঘন্টাতে 11 কিলোমিটার করে এগিয়েছে এটি।